উপদ্রব নিরসনের যে ব্যবস্থা সেখানে আছি, তাই না? আমরা ইতিমধ্যে 137 ধারা পর্যন্ত পড়ছি। তার আগে আমরা রিভিশন দিব, গতকালকের যে ক্লাসটি আমরা করছিলাম সেই ক্লাসটি আমরা রিভিশন দিব। এখানে বলা আছে 133-এ যে উপদ্রব অপসারণের জন্য ম্যাজিস্ট্রেট মানে নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তারা শর্ত সাপেক্ষে আদেশ দিবেন। উপদ্রব মানে গণ উপদ্রব আর কি। 134 আদেশ জারি অথবা বিজ্ঞাপিতকরণ, অর্থাৎ তিনি যে শর্ত সাপেক্ষে আদেশটা আমাকে দিবেন, সেই আদেশটা আমার পর্যন্ত সেটা কিভাবে আসবে, আমি সেটা কিভাবে জানবো, এই পদ্ধতি। 135-এ বলা আছে, 135-এ যে আদিষ্ট ব্যক্তি আদেশ পালন করবে অথবা সে কারণ দর্শাবে। অর্থাৎ আমাকে যদি আদেশ দেয়, তাহলে আমি কি করব, আদেশটা পালন করব, মানে মাথা পেতে নিব। অথবা আমি এটা মাথা পেতে নিব না, আমি তাহলে কি করব, তাহলে এবার আমি কারণ দর্শাবো যে এই কারণে আমি এই আদেশটা পালন করতে বাধ্য নই। 136-এ আদেশ পালন না করলে আমার কি কোনো সমস্যা হতে পারে? আমি তো এলাকার সহসভাপতি, অবশ্যই সভাপতি হন আর সহসভাপতি হন, যাই হন না কেন, আপনি মাপ পাবেন না, আপনার বিরুদ্ধে অবশ্যই এক্ষেত্রে ব্যবস্থা রয়েছে। 137-এ রয়েছে আপনার কারণ দর্শানোর জন্য হাজির হলে অনুসরণীয় পদ্ধতি কি হতে পারে, যে কারণ দর্শানোর জন্য যে ব্যক্তি হাজির হবে, হাজির হয়ে তিনি এই ক্ষেত্রে কোন ধরনের পদ্ধতি অনুসরণ করে তার বক্তব্যটা তিনি পেশ করবেন। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকে আমরা আলোচনা করব এরপর থেকে। বোঝা গেছে? আজকে আমরা আলোচনা করবো থেকে, এরপর থেকে। এর ভিতর দেখেন 138 আপনার 39 এগুলো নাই, বাতিল করা হয়েছে। 139 ক থেকে শুরু হবে আজকে। 139 ক শিরোনাম, 139 ক যেখানে রয়েছে জনসাধারণের অধিকারের অস্তিত্ব অস্বীকার করা হলে সেই ক্ষেত্রে পদ্ধতি। অর্থাৎ এখন লেগে গেছে, আপনার মনে করেন যে যেখানে পাবলিক রিলেটেড অধিকার থাকে, এই ধরনের অধিকার যখন মনে করেন আপনার অস্বীকার করা হবে, তখন কি আপনার অনুসরণীয় হবে, কি পদ্ধতি অনুসরণ করতে হবে, এইটা বলা আছে আমাদের 139-এ, 139 কতে আর কি। তারপর 140-এ দেখেন আদেশ স্থায়ী হওয়ার হওয়ার পরবর্তী কার্যক্রম। এই যে অস্থায়ী আদেশটা দিছিল, তারপর কিন্তু ম্যাজিস্ট্রেট অনেক কারণে কিন্তু আদেশটা স্থায়ী করতে পারেন। এই আদেশটা যখন স্থায়ী হবে, সে স্থায়ী হলে পরবর্তী কার্যক্রম কি হবে এটা বলা আছে এখানে। আবার সেই আদেশ যদি আপনি আবার লঙ্ঘন করেন, সেক্ষেত্রে আপনার কি অবস্থা হতে পারে, সবকিছু আমাদের 140-এ বলা আছে। 141 বাতিল। 142-এ বলা আছে তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা। তার মানে যখন দেখা গেছে যে আপনার পরিস্থিতি এমন হয় যে এই ক্ষেত্রে দ্রুত নিষেধাজ্ঞা জারি করা দরকার, তখন ওই 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 জিনিসটার উপরে, ওই স্থানটার উপরে আপনার এক্ষেত্রে কি করতে পারে, তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা ম্যাজিস্ট্রেট জারি করতে পারেন। 143-এ বলা আছে যে ম্যাজিস্ট্রেট সর্বসাধারণের যে উৎপাদ আছে বা গণ উপদ্রব আছে, এগুলোর পুনরাবৃত্তি করা অথবা অব্যাহত রাখা তিনি নিষেধ করতে পারেন। তিনি এটা না করতে পারেন, যেগুলো করা যাবে না, অর্থাৎ কাউকে তিনি ডাইরেক্ট অর্ডার দিতে পারেন, যেগুলো তিনি নিষেধ করতে পারবেন। এগুলো হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের একটা ক্ষমতা, যে ম্যাজিস্ট্রেট এগুলো নিষেধ করতে পারেন। আমরা এবার বিস্তারিত যাচ্ছি। এখন প্রথম যে বিষয়টা, এটা একটু আলোচনা করি সাধারণভাবে, তাহলে আপনারা বুঝবেন, এটা অনেক বড় বিষয়। সাধারণভাবে বললে আপনারা মোটামুটি বুঝবেন। এটা দেখেন 139-টা কিন্তু 1 2 3 তিনটা বিষয় আছে। মূল থিমটা এটা না বুঝলে আপনার এখানে পড়ে কোনো লাভ নাই। মূল থিমটা হয়েছে, যেমন ধরেন কোনো পথ নদী খাল যে আছে, এইগুলো যে আমাদের আছে, এইগুলোর যখন ব্যবহারের বিষয় নিয়ে যদি কোনো ধরনের আমাদের সমস্যার সম্মুখীন হই, মনে করেন আপনার এলাকায় একটা ফুটবল খেলার মাঠ আছে, আপনি খেলছেন, আপনার বাপে খেলছে, আপনার দাদাও পারলে খেলছে, মনে করেন আপনার ছেলের মেয়েরাও খেলতেছে, আপনার নাতিনরাও খেলবে। এখন একজন প্রভাবশালী লোক আইসা বা একজন সাধারণ লোক আইসাই মনে করেন বলতেছে যে ভাই কালকে থেকে আর এই মাঠে তোমরা খেলতে যাবে না। কি কইছে কথাটা, মনোযোগ দিয়ে শুনেন। কালকে থেকে তোমরা আর এই মাঠে খেলতে আসবে না, এই মাঠ আমাদের, এটা আমাদের বাপ দাদার সম্পত্তি, এই মাঠ আমরা এখানে যা খুশি তাই করবো, তোমরা এখানে খেলতে যাবে না, তোমরা অন্য কোথাও খেলবা। এরকম হয় না? গ্রাম্য এলাকায় দেখবেন যে আপনার অনেকে মাঠ ফালায় রাখে পরিত্যক্ত, বছরের পর বছর মানুষ ব্যবহার করতেছে। আস্তে আস্তে এটা আমাদের, এটা আমাদের বাপদাদার সম্পত্তি, এই মাঠ আমরা এখানে যা খুশি তাই করবো, তোমরা এখানে খেলতে যাবে না, তোমরা অন্য কোথাও খেলবা।
এরকম হয় না? গ্রাম্য এলাকায় দেখবেন যে আপনার অনেকে মাঠ ফালায় রাখে পরিত্যক্ত, বছরের পর বছর মানুষ ব্যবহার করতেছে, আস্তে আস্তে এটা সরকারি জায়গার মতো ব্যবহার হয়। হঠাৎ করে দেখবেন তারা হয়তো অস্ট্রেলিয়া ছিল বা ব্যাংকক ছিল, থাইল্যান্ড ছিল, গ্রামে আইছে, গ্রামে এসে দেখতেছে তাদের এই জায়গাটা পতিত পড়ে রয়েছে। তখন বললো না, কালকা থেকে এখানে একটা আমরা করি, পুকুর বানাই, বা ধরেন আপনার এখানে আমরা একটা অন্য কিছু বানাই, বা একটা পুকুর মানুষ গোসল করার জন্য ব্যবহার করে, দেন বলতেছে তাই তাহলে এটা এটা ভরাট করে ফেলাও, ভরাট করে একটা কিছু তৈরি করো। এরকম হইতে পারে, মানে যে বিষয়গুলো জনগণের অধিকার রিলেটেড হয় এরকম। আবার ধরেন একজনের জায়গার উপর দিয়ে দেখবেন আমরা হাঁটার জন্য বা চলাচলের জন্য শর্টকাট রাস্তা বানাই না গ্রামে, শহরে সম্ভব না, গ্রামের কথা বলতেছি, শর্টকাট রাস্তা বানাই না। তো একটা যে অমুক অনেক বড় একটা ক্ষেত আছে, ক্ষেতের মাঝখান থেকে এলাকা সরাসরি, না হলে আপনার 3টা আইল ঘুরে যাওয়া লাগে। তো মাঝখান দিয়ে যদি যুগের পর যুগ যদি এদিক দিয়ে হাঁটতে থাকি, রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তাটা মোটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। আবার আরেকটা সময় আমরা একটু মেরামত টেরামত করে দিলাম, এক সময় গ্রাম্য রাস্তায় পরিণত হয় ক্ষেতের মাঝখান দিয়ে। এখন হঠাৎ করে তারা ঢাকা থেকে গ্রামে আইছে, আইসা এরা বলতেছে যে কি ব্যাপার, এটা কি জনগণের রাস্তা পাইলাইছে নাকি? এখন জনগণ আবার এটা ইউজ করতেছে 20 বছর, 30 বছর বা 50 বছর যাবত ব্যবহার করতেছে। এখন এইরকম হইলে যখন যারা ব্যবহার করতেছে তাদেরও একটা সমস্যার সম্মুখীন হচ্ছে না তারা? এই যে সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন কিন্তু আমি পড়াইতেছি সিআরপিসি, আরেকজন লেখতেছে সাক্ষ্য, এটা বুঝি না, এটা হইলো? এই যে মেসেজটা তো আমি এই জন্যই অফ রাখি, কোন মেসেজ অপশন বন্ধ। তো যখন আপনার চলাচলের রাস্তায় বাধা দিল, বা ওই যে পুকুরটা ব্যবহার করতে দিচ্ছে না, এরকম এতদিন যাবত আপনার করে আসতেছেন, এরকম দিচ্ছে না, তো এইরকম যদি হয়, এরকম যদি হয়, তখন আমরা কি করতে পারি? কোর্টে শরণাপন্ন হতে পারি না যে কোর্টে মামলাটা দেখবো, তো আমরা রাস্তা বন্ধ করে দিতেছ, কিন্তু তখন কিন্তু আমি মানতে পারতেছি না। বা ধরেন এটার বিকল্প চিন্তাও করতে পারেন, যে মনে করেন কোন রাজনৈতিক দলের একটা প্রভাব, মনে করেন যে সমাজে দেখা যাচ্ছে যে তারা ক্ষমতায় আসতেছে বা ক্ষমতায় আছে, গ্রামের মনে করেন যে একটা রাস্তা আছে, এটা তারা যদি এখান থেকে সরাই দিতে পারে, তাহলে আপনার অন্য দিক দিয়ে সুবিধা হয়, ঠিক না? তো দেখা গেছে যে তারা কি করবে, এখানে মনে করেন যে এই রাস্তাটা কেটে ফেলবে বা মানুষকে যাইতে দিবে না, সমস্যা করতে পারে। তখন তারা বলতে পারে এই জায়গা তো আমরা কিনে নিছি। তখন একটা জনগণের ব্যবহারের যখন অধিকারের বিষয়টা নিয়ে পেশ লাগবে, তখন এই জনগণও যাইতে পারে, ওই পক্ষও যাইতে পারে কোর্টে। তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করবে, সিনারিটা বুঝেন, তারপর আপনারা বই থেকে পড়াই দিচ্ছি যে বই থেকে কেমনে কোনটা বুঝবেন। তখন ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করতে পারে যে জাহাঙ্গীর আলম, আপনি যে এটা দাবি করতেছেন, আপনাদের এটা এটা তো জনগণ 30 বছর যাবত ব্যবহার করতেছে, এই বিষয়ে আপনার মতামত কি? এখন আমার মতামত কি হইতে পারে? আমার মতামত আমি বলবো যে হ্যাঁ, এটা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমি বলতে পারি। তখন আমি যদি বাপ দাদার সম্পত্তি দাবি করি, তাহলে বাপ দাদার কাগজ দেখাইতে হইব না? বাপ দাদার কাগজ দেখাইতে হইব। ওকে। আবার কিন্তু আমি বলতেছি স্যার এটা তো আমার দাদার সম্পত্তি, কিন্তু আমার কাছে আপাতত কাগজ নাই, আমি কাগজ হাজির করতে পারবো, এটাও তো হইতে পারে। ক্ষমতার জোরে বাধা দিছি, জিনিসটা বুঝেন, কিন্তু কাগজ নাই। বেশিরভাগ গ্রামের ঘটনায় কিন্তু এরকম, যে কাগজ নাই, গায়ের জোরে মনে করেন একটু রাজনীতি করে, গিয়ে মনে করেন বাধা দেওয়া শুরু করলো। এই পজিশনে যখন আমাকে জিজ্ঞেস করলো আপনি কি, আমি বললাম স্যার কাগজ আছে, এই দেখেন কাগজ। তখন জনগণকে বলবে যে ঠিক আছে, এটা তো ভাই তার বৈধ বৈধ জায়গা, তার ইচ্ছা মোতাবেক আমরা সেটা মূল্যায়ন করি। আবার যদি আমি দেখাইতে না পারি, তাহলে আমারে কিন্তু আবার সাইডে ধরবো যে এই মেয়া, আপনি আর জীবনে এই জায়গায় যাবেন না, আপনি জীবনে আর জায়গায় যাবেন না। একই ঘটনা নিয়ে 6 মাস পরে আমি আবার মিস্টেক গেলাম, স্যার তখন তো কাগজ ছিল না, এখন তো কাগজ নিয়ে আইছি, এখন আমার জায়গা বুঝাই দেন। এই সুযোগ নাই, এনে বইলা দিছে। যদি আপনি একবার অভিযোগ করে তারপর যদি আপনি প্রমাণ করতে অসমর্থ হন, তাহলে ভবিষ্যতে আপনি আর এটা দাবি করতে পারবেন না, এটা এখানে বলা আছে। এখানে একটা কথা জানা রাখেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কখনোই জায়গার মালিককে এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাই। বুঝছেন না? অবাক হইছেন? আমি আবার বলি, জায়গার মালিক কে বা কার, এটা নির্ণয় করা বা ডিক্লেয়ার দেওয়া, রায় দেওয়া বা আদেশ দেওয়ার কোনো ক্ষমতা কোনোভাবেই কোনো
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাই, জেলা ম্যাজিস্ট্রেটেরও নাই। এটা একমাত্র ক্ষমতা কার কাছে? কার কাছে? একমাত্র ক্ষমতা দেওয়ানি আদালত। এখন দেওয়ানি আদালত কারা? দেওয়ানি আদালত হচ্ছে জেলা জজ। কে? জেলা জজ। ভালো করে জানিয়ে রাখেন। এখন জেলা জজের অধীনস্থ যারা আছে, অতিরিক্ত জজ, যুগ্ম জজ, সহকারী জজ, সবাই কিন্তু জজ হিসেবে গণ্য। সবাই জজ হিসেবে গণ্য না? সবাই তখন ওই জায়গা জমির মামলা দেখবেন কোন জায়গায় করে? জজ কোর্টে করে। জায়গা জমির মামলা কোন জায়গায় করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করে। কেউ জায়গার মালিকানা ছায়া করে না। বিচারিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করে? করে না। জজ কোর্টে মামলা করে। আর মামলা মনে করেন যে বছরের পর বছর চলতে থাকে। আমাদের একটা মামলায় 1965 সালে থেকে শুরু, 2003 সালে এসে আমরা রায় পাইছি। মানে আব্বার আমলেই মামলা, আব্বার আমলেই মোটামুটি রায়টা পাওয়া গেছে। 65 সাল, 35 আর এই হলো 3, কতদিন? 38 বছর পরে আমরা এটা জিতছি, এটা মামলা। এর ভিতর 6 জন ছিল বিবাদী, আমরা কি আসামি পক্ষ আর কি বিবাদী পক্ষ। বাকি আব্বা ছাড়া বাকি 5 জনই মৃত ছিল, মানে তারা মারা গেছে। মানে আব্বার মনে হয় বয়স তখন কম ছিল, এই জন্যে লাস্ট পর্যন্ত আব্বা মামলাটা আর কি সরকারের বিরুদ্ধে ছিল মামলাটা, মানে সরকারই আমাদের বিরুদ্ধে করছিল। তো এইরকম তারা হচ্ছে দেওয়ানি আদালত। যে বিষয়টা দেখা গেছে যে এখন পাবলিকের বিরুদ্ধে চলে যাচ্ছে, মানে আমি জিতে যাচ্ছি, তখন দেখেন এখানে কিন্তু আদালত কিন্তু একটা চালাকি করবে। কি চালাকিটা করবে? আদালত যখন দেখবে জাহাঙ্গীর আলম তার দাবি প্রতিষ্ঠিত করে ফেলছে, ডকুমেন্ট টকুমেন্ট সব দেখাচ্ছে, তখন পাবলিক, তখন কিন্তু ম্যাজিস্ট্রেট আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আবার জনগণের বিরুদ্ধে গিয়ে আমারে দখল বুঝাই দিবে না। জিনিসটা কিন্তু খুব মজার, এই আইন পড়লে আপনারা বুঝবেন। তখন আবার বলবে যে জাহাঙ্গীর আলম, যেহেতু পাবলিক রিলেটেড বিষয়, আপনি দেওয়ানি কোর্ট থেকে সিদ্ধান্ত নিয়ে আসেন। তখন আমাকে পরামর্শ দিবে যে আমি আমি যেন কোর্টে গিয়ে মামলা করি পাবলিকের বিরুদ্ধে। কারণ কি, সে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন পাবলিকের বিরুদ্ধে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট যায় একজনের পক্ষ হয়ে, তাহলে এটা কি সে পারে? পারে না, খারাপ দেখায়। এই কারণে আইনটা এখানে এমনভাবে তৈরি করা আছে যে জনগণ যখন তাদের পক্ষে দেখবে আপনার মামলাটা, তখন ম্যাজিস্ট্রেট এই আমার মতন লোকের ওয়ার্নিং দিয়ে দিবে যে আপনি জীবনে এনে আর ডিস্টার্ব করতে আসবেন না। যদি আসেন তাহলে আপনার খবর আছে, যদি আসেন তাহলে কি আছে, আপনার খবর আছে, শেষ। নির্বিঘ্নে আমাকে ব্যবহার করার আদেশ দিবে জনগণকে। বাট যে ক্ষেত্রে জনগণ হাইরা দিচ্ছে, জনগণের খালি অধিকারের একটা শুরুই আছে, কিন্তু কেউ জানে না অধিকার কেমন শুরু হয়েছে। কিন্তু আমার দাদার সম্পত্তি, বাপের সম্পত্তি আমি সবকিছু দেখাইতেছি। তখন মনে করেন যে ম্যাজিস্ট্রেট বলবে, জাহাঙ্গীর সাহেব আপনি একটু কোর্টে গিয়ে মামলা করেন ভাই, কোর্টে মামলা করেন, তারপর কোর্টের থেকে অর্ডার নিয়ে আসেন, আমরা আপনাকে বুঝাই দিব। এই কারণেই দেখবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, এরা কিন্তু কোর্টের অর্ডার সাপেক্ষে কিন্তু এসে পুলিশ লাইন থেকে ফোর্স নিয়ে কিন্তু মানুষের বাড়িতে গিয়ে জায়গা জমি বুঝাই দিয়ে আসে। দেখছেন আপনারা এরকম ঘটনা? দেখছেন না? উচ্ছেদ অভিযানে গেছেন না? কিসের ভিত্তিতে যান? ম্যাজিস্ট্রেটের ওই যে জজ সাহেব যে আদেশ দিয়ে দিচ্ছেন যে জেলা ম্যাজিস্ট্রেট আপনার বাদীকে বা বিবাদীকে বর্ণিত মামলার আদেশের আপেক্ষে, রায়ের আপেক্ষে আপনার কি করবেন, সাপেক্ষে ওই আপনার তাকে প্রকৃত দখল বুঝিয়ে দিন। এবং এসি ল্যান্ডকেও দেওয়া থাকে, স্থানীয় ভূমি কর্মকর্তা তাকেও দেওয়া থাকে, আর এসপি কেও দেওয়া থাকে। এসপি এক্ষেত্রে পুলিশ দিবে। তারপরে তার আগে আপনার এখানে দখল বুঝাই দিবে। বুঝছেন ভিউটা? যেখানে অধিকার নিয়ে যে ঝামেলাটা হইব পাবলিকের সাথে একজন ব্যক্তির, তখন সেই ব্যক্তিও ডাকবে, যাবে, পাবলিকও যাবে, পাবলিক প্রতিনিধিও যাবে, তারপর দুই পক্ষের শুনানি হবে। যদি পাবলিক জিতে যাওয়ার মতো অবস্থা থাকে, তাহলে ওই ব্যক্তিকে বলবে যে আপনি এর জায়গায় জীবনে যাবেন না, আদেশ স্থায়ী করা হলে আপনি এখানে আসলে আপনার ঝামেলা আছে, বা আপনি ভবিষ্যতে যদি এমন প্রমাণ করতে পারেন নাই, ভবিষ্যতে আপনি এগুলো উপস্থাপন করতে পারবেন না, শেষ, আমার সাবজেক্ট শেষ, আপনি এরপর কোর্টে যান। আর যদি পাবলিক হাইরে যাওয়ার পজিশনে থাকে, তাহলে এবার ওই মনে করেন ওই লোকের বলবে, আমারে বলবে যে জাহাঙ্গীর ভাই আলম, আপনি তো এই ঘটনা, আপনি এক্ষেত্রে কোর্টে বা একটা মামলা করেন। আপনি কোথায় মামলা করেন? কোর্টে গিয়ে, দেওয়ানি কোর্টে গিয়ে আপনি একটা মামলা করেন। এই সিনারিটাই বলছে আমাদের মূলত এই ধারাতে।
গল্পটা বুঝছেন কিনা এটা বলে নাই, গল্প বুঝলে আপনি বাকি বিষয়গুলো বুঝবেন। গল্প বুঝছেন? বুঝছি স্যার, গল্পটা বুঝছি। বুঝতে পারছি স্যার। গল্প যদি বুঝেন তাহলে এবার আপনি আইন পড়লেও বুঝবেন, গল্প না বুঝলে আপনি আইন বুঝবেন না, কারণ এগুলো বিদগুচ্ছা দ্বারা দেখবেন অনেক পেশ মুসলা 1 2 3 ক খ এই সেই, এই কোডেতে এই কোড এই ঝামেলা এই শব্দ ব্যবহার করছে, কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে, ইত্যাদি ইত্যাদি। দেখেন এখানে বলতেছে যে ক্ষেত্রে কোনো পথ নদী খাল বা স্থান সম্পর্কে ব্যবহার সম্পর্কে জনসাধারণের প্রতি বিঘ্ন উপদ্রব বা বিপদ নিবারণের উদ্দেশ্যে 133 ধারা অনুসারে আদেশ দান করা হয়, সেক্ষেত্রে যার বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে তিনি হাজির হলে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞেস করবেন যে তিনি উক্ত পথ নদী খাল বা স্থানে জনসাধারণের অধিকারের অস্তিত্ব অস্বীকার করেন কিনা। ওই যে আমাকে জিজ্ঞেস করবে আপনি অস্বীকার করেন কিনা। যদি তিনি অস্বীকার করেন, ওই যে আমি অস্বীকার করলাম, তাহলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 137 ধারা অনুসারে অংশগ্রহণের পূর্বে এই বিষয়ে অনুসন্ধান করবেন। তার মানে ম্যাজিস্ট্রেট সাক্ষ্য গ্রহণ করা শুরু করবেন, কিন্তু তার আগেই আপনার অনুসন্ধান করবেন। এখন অনুসন্ধান কিন্তু তিনি আপনার অন্যকে দ্বারা করাইতে পারেন। পরে বলতেছে 2 দেখেন যে এই ধরনের অনুসন্ধান করতে গিয়ে ম্যাজিস্ট্রেট যদি দেখেন উক্ত অস্বীকৃতির সমর্থনে নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে, মানে ওই যে এবার আমি জিতে যাচ্ছি, তাহলে অধিকারের অস্তিত্বের বিষয়টি যথাযোগ্য দেওয়ানি আদালত কর্তৃক নির্ধারিত না হওয়া পর্যন্ত তিনি কার্যক্রম গ্রহণ স্থগিত রাখবেন। আর যদি দেখেন এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ নেই, তাহলে তিনি 137 ধারার বিধান অনুসারে অগ্রসর হবেন। এই যে বুঝছেন যে কাহিনীটা বুঝাইলাম, যে আমি জিতে যাচ্ছি তখন বলবেন যে জাহাঙ্গীর সাহেব আপনি কোর্টে যান। আর যখন দেখবে যে না জাহাঙ্গীর আলম জিততেছে না, তখন তিনি সামনের দিকে আগাবেন। বুঝছেন আইনের পেজটা? বুঝছেন না? এরপরেও না বুঝলে আমার আর কিছু করার নাই। যদি এরপরেও না বুঝেন, যে বুঝাই দিলাম, এরপরে যদি না বুঝেন তার কেমনে এই নে পড়লে সারাদিন বই বাসক যদি গুইলাও খান, আপনি এই দিক থেকে বুঝবেন না। যদি এটা আগে কেউ পড়ে না থাকেন, এই গল্পটা যদি বুঝেন তাহলে এখন সিনারিটা বুঝবেন। যদি আগে পড়ে না থাকেন, আপনি 1 সপ্তাহ পড়বেন এই জায়গায়, 1 সপ্তাহ পরে আপনি কিছুই বুঝবেন না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, 1 সপ্তাহ পড়বেন, খালি জায়গায় ঘুরবেন যে কি পড়লাম আমি সারাদিন, কিছুই বুঝি না। এই সিনারিটা ভাবেন, নিজেরে ভাবেন যে এলাকার পাওয়ারফুল লোক, এলাকার একটা মাঠকে আপনি দখল করতে গেছেন, এই বাচ্চারা তোমরা কালকে তেনে খেলতে যাবে না, এরপরে এলাকাবাসী চেতে গেছে, এরপরে হয়তো আপনি কুড়ে গেছেন বা ওরা কুড়ে গেছে, এরপরের সিনারিটা একটু কল্পনা করেন খালি, এইখানে চলে আসতেছে। তারপরে দেখেন 3 উপধারায় বলছে কি, যদি ওই ব্যক্তি 1 উপধারা মোতাবেক জিজ্ঞাসিত হয়ে অধিকারের অস্তিত্ব অস্বীকার করতে ব্যর্থ হয়, মানে আমি দেখা গেছে যে ব্যর্থ হইতেছি, অথবা অস্বীকার করে তার সমর্থনে নির্ভরযোগ্য সাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হন, মানে আমি এবার সাক্ষ্য প্রমাণও দিতে পারতেছি না, তবে পরবর্তী পর্যায়ে তাকে উক্তরূপ অস্বীকৃতি জ্ঞাপনের অনুমতি দেয়া হবে না। তার মানে একবার যে আমি গিয়া শেষ, মনে কোনো কিছু দিতে পারলাম না, এখন আমি আর বলতে পারবো না স্যার আমার আরেকটা সুযোগ দেন স্যার, আমি আরেকবার অবশ্যই প্রমাণ সহ আসবো। তার মানে বোঝা যাচ্ছে জাহাঙ্গীর আলম আপনি গিয়ে যদি একবার মাঠ দখল করতে চান, তাহলে ওইরকম ডকুমেন্ট নিয়েই আপনি যায়েন কোর্টে, অথবা পাবলিক যদি আমার নামে মামলাটা করে তাহলে আমি যেন ডকুমেন্ট সহই যাই। ডকুমেন্ট ছাড়া গিয়া বা আমি মামলা করলাম, আমি পরে কাগজ দিতে পারি না, খালি দাবি জানাইলাম, তাহলে আমি আর ভবিষ্যতে একই ঘটনা নিয়ে আর মামলা করতে পারবো না। পারবো? এখানে কিন্তু আমাকে না করে দিচ্ছে যে ভবিষ্যতে তোমার রাস্তা বন্ধ। এখানে ম্যাজিস্ট্রেটের কোর্টে বন্ধ আর কি, আমার জজ কোর্ট খোলা আছে। তো এইটা হলো আমাদের মূলত 139 ক, যেটা স্টার্টিংটা শুরু হলো যে অধিকারের অস্তিত্ব অস্বীকার করার ক্ষেত্রে যে পদ্ধতি, এইটা হলো ফার্স্ট। এবার আমরা দেখবো 140-এ আদেশ স্থায়ী হওয়ার পরবর্তী কার্যক্রম। এই যে শর্ত সাপেক্ষে আদেশগুলো যে দেয়, অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আদেশগুলো স্থায়ী হতে পারে। যে আদেশ স্থায়ী হওয়ার পরবর্তী কার্যক্রম কি হতে পারে, এখানে দেখেন ফৌজদারি কার্যবিধির 136-এ বা 137-এ যখন কোনো আদেশ স্থায়ী করা হয়, এই দুইটা ক্ষেত্রে মূলত আদেশ স্থায়ী করা হয় যখন আমরা কেউ গিয়ে প্রমাণ করতে পারি না ইত্যাদি ইত্যাদি, বা অন্য পক্ষ সফল হয়, তখন আর কি আদেশ স্থায়ী করা হয়। তখন যার বিরুদ্ধে এই আদেশ দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেট তাকে এই সম্পর্কে নোটিশ দিবেন এবং নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে আদেশে নির্দেশিত কার্য করার নির্দেশ দিবেন, এবং তাকে জানিয়ে দিবেন আদেশ এবং নোটিশ অমান্য করা হলে তিনি পেনাল কোডের 188 ধারায় দণ্ডিত হবেন। এবার মনে করেন আমার আমার কথাই ধরেন, যেহেতু আমাদের বুঝাচ্ছি,
আমি ক্ষমতার পাওয়ার দেখায় ওই খেলার মাঠে অলরেডি তাবু টাবু গেড়ে ফেলছি, বাণিজ্য মেলা করবো। কি করবো? বাণিজ্য মেলা করবো। কিন্তু যখন ম্যাজিস্ট্রেটের কাছে আমি গিয়া ফেল করলাম, তখন ম্যাজিস্ট্রেট আমাকে একটা স্থায়ী অর্ডার দিবেন যে আপনি এখানে কোনো ধরনের কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে আপনি উচ্ছেদ হয়ে যান। এখান থেকে আপনি কি হয়ে যান? উচ্ছেদ হয়ে যান। তার মানে ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে একটা স্থায়ী আদেশ জারি করবেন। যদি এটা এই স্থায়ী আদেশ কেউ অমান্য করে, খালি যদি আপনি এরপরে না শুনেন, তাহলে ব্যবস্থা তো ওইটাই, প্যানেল কোডের 188 ম্যাজিস্ট্রেটের যথাযোগ্য আদেশ আপনার অমান্যের ফল দেখবেন আছে। কোন আইনের? ফৌজদারি কার্যবিধির নাকি? ফৌজদারি কার্যবিধির 188 ধারায় ব্যবস্থা নাকি বলেছে? তাহলে মনে হয় পিআরবি নাকি? পিআরবিও না, তাহলে প্যানেল করতে হইবই। তাহলে এরকম সাজেশন দিলে পরীক্ষাতে প্রশ্ন মিলবেই যে এই আইনটা পড়েন, এই আইনগুলোর ভিতর থেকে এই ধারাগুলো পড়েন। দেখবেন এই সাজেশন দিলে তো প্রশ্ন কমন পড়বেই। সবই সাজেশন দিয়ে দিলাম, আর বাদ থাকলো কি? তাই না? তার মানে ব্যবস্থা যখন নিতে হয় সেটা প্যানেল করতে হয়। তাহলে আদেশ স্থায়ী হওয়ার বিষয়টা বুঝছেন তো, যে আদেশ স্থায়ী হয়ে গেলে তার প্রতি আমার প্রতি একটা নির্দেশ দিয়ে দিবে যে আমি এটা যেন ভালো করে চলি বা ভালো করে মানি। না মানলে ডাইরেক্ট ব্যবস্থা। পরে বলতেছে যে নির্ধারিত সময়ের মধ্যে যদি উক্ত কাজ সম্পন্ন করা না হয়, তাহলে ম্যাজিস্ট্রেট তা সম্পন্ন করাতে পারবেন এবং তার আদেশ বলে অপসারিত কোনো গৃহ মালপত্র বা অন্যান্য বস্তু বিক্রয় অথবা তার অধিক্ষেত্রে স্থানীয় সীমার ভিতরে বা বাহিরে অবস্থিত উক্ত ব্যক্তির অন্য কোনো অস্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা হবে তা সম্পন্ন করার ব্যয় পুনরুদ্ধার করতে পারেন। উক্ত অস্থাবর সম্পত্তি যদি ম্যাজিস্ট্রেটের অধিক্ষেত্রের সীমার বাহিরে অবস্থিত হয়, তখন যে ম্যাজিস্ট্রেটের সীমার মধ্যে তা অবস্থিত তিনি তা পূর্ববর্তী ম্যাজিস্ট্রেটের আদেশ অনুমোদন করলে তা ক্রয় ও বিক্রয় করা যাবে। এখন ধরেন ম্যাজিস্ট্রেট আপনাকে আদেশ দিল যে আপনি ওই স্থাপনাগুলো এখান থেকে কি করেন? অপসারণ করেন। কি করেন? স্থাপনাগুলো ওই দিক থেকে আপনার কি করেন? অপসারণ করেন। এখন আপনি তো মনে করেন খুব পাওয়ারফুল লোক, এলাকার সহ সভাপতি, আপনি অপসারণ করবেন না। কি করবেন না? অপসারণ করবেন না। আদেশ স্থায়ী করছে, তারপরে আপনি সরাইতেছেন না। তখন ম্যাজিস্ট্রেট বলবে ঠিক আছে, সড়ক ও জনপথ বিভাগ আপনারা 2-3টা বুলডোজার দেন, সিটি কর্পোরেশন আপনি বেকুল হন, পুলিশ সুপার যান, বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অমুক বিষয়টি সমন্বয় করেন। এখন আইসা সারা ওই যে সিটি কর্পোরেশন, পুলিশ সুপার, আর হচ্ছে যে আপনার এই যে যিনি আছেন মেয়র, তাহলে সবাই মিলে কি করবে? এখানে উঠাই দিবে না? সবকিছু উচ্ছেদ করবে না? উচিত করবে কিনা? আবার ধরেন এরকম হয়েছে যে আপনি একটা পুকুর খনন করছেন যেটা উপদ্রবের হয়েছে, আপনাকে আজ স্থায়ী করা বলা হয়েছে, আপনার ব্যাখ্যা ট্যাখ্যা সব শুনছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোনো কিছুই মানতেছে না, ডাইরেক্ট বলতেছে জাহাঙ্গীর আলম আপনি আপনার পুকুর ভরাট করেন, এখানে আপনি পুকুরটা করতে পারেন না, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জন্য। তাহলে পুকুর আমাকে কি করার জন্য আদেশ দিছিল ভাই? ভরাট করার জন্য। না মানে আমি যদি আদেশ না শুনি তাহলে আমার পানিশমেন্ট হবে। কিন্তু ওই যে গতকালকে বলছিলাম না যে ভাই পানিশমেন্ট দিলে কি সব শেষ? পানিশমেন্ট দিলে কি সব শেষ? শেষ না। মরার উপরে খাড়ার গাও আছে, আছে না? কিরকম? এখন ম্যাজিস্ট্রেট আপনার প্রতি একটু দয়া দেখাবে। কি দেখাবে ভাই? কি দেখাবে ম্যাজিস্ট্রেট? ম্যাজিস্ট্রেট আপনার প্রতি দয়া দেখাবে, যেহেতু আসামি জাহাঙ্গীর আলম আপনি এই পুকুর খনন করতে 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 গিয়ে সব টাকা শেষ করে ফেলছেন, তাহলে এইবার আমরা নিজেরাই আপনার দয়া করে আপনার পুকুরটা ভরে দেই নাকি, যাতে জনগণের কোনো সমস্যা না হয়। ম্যাজিস্ট্রেট কি জনগণের এই যে আসামির যে আপনার রিলেটেড যে পুকুরটা এটাকে ভরাট করতে পারেন, ক্ষমতা রাখেন কি? ক্ষমতা রাখেন কিনা প্রথম প্রশ্ন হলো এটা। 100% ক্ষমতা রাখেন কি? রাখেন 100% ক্ষমতা রাখেন ভরাট করে ফেলার। ম্যাজিস্ট্রেট যখন দেখতেছে যে জাহাঙ্গীর আলম তো খুব পিছলা মাল, ওই তো ভরাট করবে না, তাহলে যাও এই 10 জন কামলা লাগাই দাও বা বেকির লাগাই দাও, ভাড়া করে আনুক আর যেখান থেকে আনুক, লাগাই দিছে। এখন এই যে ভরাট করলো, ভরাট করলো, এই ভরাট করাতে আপনার টাকা খরচ হবে না? টাকা খরচ হবে কিনা? না ম্যাজিস্ট্রেট কইছে দেখে অন্যান্য ডিপার্টমেন্টে ফ্রিতে করে দিবে? টাকা খরচ হবে এখানে।
তো বা আপনার বেসরকারিভাবে আসতে পারে। যদি খরচ হয়, যে জিনিসটা খরচ হইলো, এই খরচটা কে বহন করবে? কে বহন করবে বলেন? যার কারণে এত কিছু ঘটতেছে সেই বহন করবে না? স্বাভাবিক। এখন সে যদি আপনার মনে করেন যে দিতে পারে না, প্রয়োজনে আর সম্পত্তি বিক্রি করে হইলেও এই টাকা আদায় করা লাগবে। একটা উদাহরণ বলি, তাহলে মনে রাখবেন। এই যে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের সময় একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম ফেসবুকে, যে ওনারা রাস্তার পাশে এই যে নির্মাণাধীন ভবন পরিদর্শনে গেছে। তো এখানে মনে করেন যে কত টাকা জানি জরিমানা করছেন, জরিমানা টাকা দিতে পারতেছে না, সাইডে যারা আছে পরে ওইখানে রড ছিল। দেখছেন সাইডে নির্মাণাধীন ভবনে রড থাকে না, উপস্থিত মনে করেন নিলাম করে রড বিক্রি করে দিছে, বিক্রি করে তার টাকা হয়েছে না, ওই টাকাটা জরিমানা দিছে, ওই টাকাটা জরিমানা দিছে। এই যে পাওয়ার, যে আপনার যেটা রাষ্ট্রীয় সম্পত্তি, রাষ্ট্রীয় টাকা, এটা আপনার কাছ থেকে যে কোনো মূল্যেই হোক এটা আদায় করা হবে। সর্বশেষ যদি টাকা আদায় করা নাই যায় কোনোভাবেই না, মানে সে একেবারে তার আর কিছু নাই, তার ফাঁসি দিলেও আর টাকা বাইরে না। তো এইরকম সিচুয়েশনকে আপনার ওই ব্যক্তির অবস্থাকে কি বলা হয়? যে ব্যক্তি এরকম মানে টাকা পয়সা নাই, একদম শূন্য, ওই ব্যক্তির সামাজিক স্ট্যাটাস কি বলা হয়? কে বলতে পারবেন? কাকন বলেন। দেউলিয়া। সঠিক। একে ফার্স্ট চান্সে হয়ে গেছে। তিন হয়ে যান কি আপনার দেউলিয়া। দেউলিয়া হওয়ার আগ পর্যন্ত যদি আপনার ঘরে দুইটা পাতিলও থাকে, এটি বিক্রি করে হইলো যদি 500 টাকা পাওয়া যায়, 500 টাকায় কোষাগারে জমা হইব, মায়া করার সুযোগ নাই। বুঝা গেছে? আপনি যখন পুলিশ অফিসার, আপনার মায়া করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তার মানে ম্যাজিস্ট্রেট যে করে হোক, ওই ব্যক্তির আপনি কি করবেন? টাকা সেটা উদ্ধার করবেন। যদি আপনি গারতারা লোক হন, যে আদেশ স্থায়ী করে দিছে এরপরে আপনি বরাত করতেছেন না, এটা বন্ধ করতেছেন না, টাকা উদ্ধার আপনার সেটা করাই হবে। ওকে। এরপরে বলতেছে যে 3 উপধারা, যেটা আমাদের এটা বুঝলে কিন্তু পরের গুলো একদম সহজ, এটা একটু আপনার কাছে কঠিন মনে হবে আর কি। 3 উপধারাটা দেখেন। এই ধারা অনুসারে সরল বিশ্বাসে কৃত কোনো কাজের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা চলবে না। তার মানে এই যে একজন ম্যাজিস্ট্রেট, তিনি যে কাজগুলো করতেছেন, ম্যাজিস্ট্রেট যদিও মনে করেন যে আমি জাহাঙ্গীর আলম, কাগজপত্র অনুযায়ী আমাদের অধিকার ঠিক আছে, আমার বিরুদ্ধে মনে করেন আদেশটা আসলো কোনো কারণে, এখন আমি পরবর্তীকে কোর্টে গিয়ে আমার বিচারক সহ পেশায় গিয়ে মামলা করলাম যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমতি করছে, এটা সুযোগ নাই। এখানে বলছে যে এই ধারা অনুসারে সরল বিশ্বাসকৃত কোনো কাজের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা চলবে না। তার মানে ওই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আপনি দেওয়ানি মামলা করতে পারেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট কি কাজটা করছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে ইনস্ট্যান্ট, যাতে কোনো ধরনের কি অপ্রীতিকর কিছু না ঘটে, মারামারি অনুষ্ঠিত না হয়, ফৌজদারি অপরাধ অনুষ্ঠিত না হয়, এইটার জন্য তিনি এখানে আইন শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণে রাখার জন্য যতটুকু করে দরকার, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঠিক ততটুকুই ব্যবস্থা গ্রহণ করে থাকেন, অনেকটাই ওসি সাহেবের মতন আর কি। এটা হলো আমাদের 139 ক যে ধারাটি, সে সরি 140 ধারার যে বিষয়টা আর কি স্থায়ী করার এটা। তারপরে 41 তো নাই, 42 আছে। হ্যাঁ 42, তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা আছে। তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা আমাদের ফৌজদারি কার্যবিধির যে 133 ধারা আছে, অস্থায়ী আদেশটা যখন দেয়, তখন এই আদেশ দেওয়ার সময় যদি ম্যাজিস্ট্রেট মনে করেন, আচ্ছা ম্যাজিস্ট্রেট কি জন্য মনে করবে আপনার মনে হয়? ম্যাজিস্ট্রেট মনে করবে ঘটনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী। তাহলে যখন আদেশ দিবেন, তিনি প্রথমবার যে আদেশটা দিবেন, ওই সময়েই জনসাধারণের যদি বড় ধরনের কোনো বিপদ দেখেন বা ক্ষতি দেখেন, তখন তিনি অন্য একটা ব্যবস্থা নেবেন। এক্ষেত্রে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। তাহলে তিনি বিষয়টি মীমাংসা সাপেক্ষে তিনি উক্ত বিবাদ মোকাবেলা বা ক্ষতি প্রতিরোধের জন্য যেরূপ প্রয়োজন সে ব্যক্তির বিরুদ্ধে আদেশ দেওয়া হয়েছে তার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারেন। তার মানে এই যে
উপদ্রব করতেছে একজন ব্যক্তির আপনার বা একাধিক ব্যক্তির আপনার নুইসেন্স করা হচ্ছে, বিভিন্নভাবে সেটা হইতে পারে। একটা আপনার কোনো জায়গায় কোনো কিছু নির্মাণের মাধ্যমে কোনো কিছু রেখে বা অন্য কোনো যে কোনোভাবে হোক আপনার মানুষের কি করতে পারি আমরা, উপদ্রব করতে পারি। তো এই যে উপদ্রব মোকাবেলা যেটা এমন পর্যায়ে যায় মানুষের ক্ষতি হওয়ার জন্য আপনার দেখা গেছে যেটা যথেষ্ট। 4-5 দিন আগের ঘটনা, ঢাকার গুলশানে ঢাকার গুলশানে দুইটা লোক একটা মাইক্রোবাসের এখানে দাঁড়ায় কথা বলতেছিল, মনে আছে? উপর থেকে একটা রড পরে, একটা লোকের মাথায় রড পরে লোকটা জায়গায় মারা গেছে, দেখছিলেন ভিডিওটা কেউ ফেসবুকে? এই 4-5 দিন আগের ঘটনা, দেখছিলেন? যারা দেখেন নাই আর তারা তো নাই, যারা দেখছেন তারা আমার উদাহরণটা বুঝবেন। ওই লোকটা যেখানে কাজ করতেছিল, তাহলে ওইখানে ওই নির্মাণকারী কর্তৃপক্ষ তারা সেফটি মূলক ব্যবস্থা নেয় নাই, তাই কি না? সেফটি মূলক ব্যবস্থা নেয় নাই। তাহলে এইখানে মানুষের জন্য আপনার বিপদ না? ওই কাজটা বিপদ কিনা? উপদ্রবের একটা কাজ, উপদ্রবের একটা কাজ। এই জিনিসটাই আপনার এখানে বলছে, যদি আদেশ দেওয়ার সময় ম্যাজিস্ট্রেট এটা মনে করে যে এখানে তো শর্ত সাপেক্ষে আদেশ দেওয়া, ডাইকে আনতে আনতে আরো 3-4 দিন সময় লাগবো, তাহলে ঠিক আছে ডাকছি ডাকছি, আবার এই দিক দিয়ে কি করতে পারি, আমি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অমিতে দিতে পারি যে জাহাঙ্গীর আলম আপনি কোর্টে তো আসবেনই, আপনার ওই কাজের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হলো, আপনি ওই কাজ বন্ধ থাকবে, আপনার বাড়ি নির্মাণ কি থাকবে, বন্ধ থাকবে, বাড়ি নির্মাণ বন্ধ। আপনি কোর্টে এসে ব্যাখ্যা তলব করেন, আমার কোর্টে এসে কি করেন, ব্যাখ্যা তলব না, সরি, জবাব দেন আর কি, আপনার কৈফিয়তের জবাব দেন, অস্থায়ী আদেশের আপনি কি দেন, জবাব দেন। এইটাই হলো তদন্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা। পরে আবার দেখেন নিষেধাজ্ঞা যখন করবে দিবে, সেক্ষেত্রে কি বলছে, বলছে যে 142-এ যদি উক্ত ব্যক্তি অবিলম্বে নিষেধাজ্ঞা পালন না করেন, এবার মনে করেন আমার আর দূর গণার টাইম আছে, আমার কাজ আমি কর্ম, ম্যাজিস্ট্রেট গণার টাইম আছে, আমি আমার কাজ আমি করতেছি, এই নিষেধাজ্ঞা যদি কেউ পালন না করেন, তাহলে উক্ত বিপদের মোকাবেলা বা উক্ত ক্ষতি প্রতিরোধের জন্য ম্যাজিস্ট্রেট যেরূপ ভালো মনে করেন তিনি সেইরূপ ব্যবস্থা অবলম্বন করবেন এবং অবলম্বন করাবেন। এই ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট কর্তৃক সরল বিশ্বাসে কিন্তু কোনো কাজের বিরুদ্ধে মামলা করা চলবে না। তার মানে নিষেধাজ্ঞা দিছে, এরপরেও আপনি শুনতেছেন না, ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা দিছে এরপরেও আপনি শুনতেছেন না, কত পাওয়ারফুল আপনি। তখন আইন কিন্তু তখন আবার এখানে স্ট্রং হয়েছে। তাহলে এক্ষেত্রে আইন স্ট্রং, তিনি বলবেন যে আপনার শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শক্ত ব্যবস্থা কি? ম্যাজিস্ট্রেট এখন যেটা ভালো মনে করবে সেই ব্যবস্থায় ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারবেন। এখন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন এখানে কিন্তু বলা নাই, অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেটা ভালো মনে করবেন সেইটা অনুযায়ী তিনি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এখন ম্যাজিস্ট্রেট যে তার প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবেন, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে কিন্তু কোনো মামলা করা যাবে না। ক্লিয়ার? ঠিক আছে, এক্ষেত্রে ক্লিয়ার, বুঝছেন তো বিষয়টা? এটাই আর কি। 43 কিছুই না, 43 হলো ম্যাজিস্ট্রেট এক্ষেত্রে কি করবেন, যে উপদ্রব যেটা করতেছে আপনার এই উপদ্রব আর করবেন না, এটা আপনারা করতে পারেন না। ঠিক আছে, আপনার এই ধরনের আদেশ এটা আপনি করতে পারেন না, এটা তিনি বন্ধ করে দিতে পারেন। তিনি ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম আর কেউ চালাতে পারবে না, এই ধরনের আদেশও তিনি, মানে পুনরাবৃত্তি, জিনিসের দিকে খেয়াল করে দেখেন, পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই উদ্দেশ্যে তিনি আদেশ দিতে পারবেন। তার মানে এটাকে স্টপ করতে পারবেন এবং পুনরাবৃত্তি যাতে না ঘটে তিনি এটা না করে দিতে পারবেন, মূলত এইটা। এখন মূল থিমটা আমি জানি আইন পড়ে এটা কারো মাথায় ঢুকবে না, আইন পড়ে এটা কারো মাথায় ঢুকবে না। যদি 2-4 কলম আপনার লিখতে হয়, আপনার যে একটা ভাষাগত জ্ঞান আছে প্রকাশ করার, এই জ্ঞান থেকে আপনার লিখতে হবে, আপনি পরিপূর্ণ প্রকাশ করে আইন থেকে কভার করতে পারবেন না। এর ফাঁকে একটা কথা বলে দেই, যারা বই রিটার্ন পাঠাইছিলেন যেগুলো আমার এখানে আসছে অলরেডি, আমি কিন্তু গতকালকে আপনাদের বই দিয়ে দিছি। আর নতুন যারা অর্ডার ছিল আপনাদের ভিতর থেকে, আর যাদেরটা বাকি ছিল মানে পাঠানো হয় নাই, এটা আবার কালকে সব সেন্ড করে দেওয়া হবে, অর্থাৎ রবি সোমবারের ভিতরে সবাই বই পেয়ে যাবেন। এই পর্যন্ত অপেক্ষা করেন, যদি সোম মঙ্গলবারের পরে বই না পান তখন আমার সাথে যোগাযোগ করেন।
এটা সংক্ষিপ্তভাবে বলে দিলাম। এখন এই থিমটা আমি আবার বলি, ভালো করে শুনেন। যখন কোনো জায়গা জমি এগুলোর পানি, নদী, খাল, বিল এগুলোর যখন ব্যবহারের অধিকার নিয়ে যখন আপনার উপদ্রবের সৃষ্টি হবে, মানুষকে ব্যবহার করতে দিবে না, তখন তারা কিন্তু ম্যাজিস্ট্রেটের মুখোমুখি হতে পারে। দুই পক্ষ ম্যাজিস্ট্রেটের মুখোমুখি হতে পারে। হলে ম্যাজিস্ট্রেট কি করবেন? ম্যাজিস্ট্রেট দুই পক্ষের কথা শুনবেন না, নাকি এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দিবেন? এটাকে বুঝেন। এখন এই কথা 2 মিনিটের কথা না শুনলে কিন্তু আপনার কিছু, এতক্ষণ যে কষ্ট করলেন ক্লাসে, এটা কোনো মজায় আপনার কোনো দামই নাই। তাহলে আপনি যদি ম্যাজিস্ট্রেট হন, আপনি দুই পক্ষের কথা শুনবেন না? আপনি যদি দুই পক্ষের কথা শুনবেন, তাহলে এবার মনে করেন আপনি দুই পক্ষের কথা শুনলেন। শোনার পরে জনগণের পক্ষে আসতেছে, তখন ম্যাজিস্ট্রেট ওই যে ব্যক্তি এনে দখল করতে আইতেছে বা দাবি করতেছে তার প্রতি আদেশ জারি করবে। যা হয়েছে হয়েছে, জাহাঙ্গীর আলম আপনি আর এই জায়গায় যাবেন না, যদি যান তাহলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হইব। কি ব্যবস্থা নেওয়া হইব? কঠোর ব্যবস্থা নেওয়া হইব। এবার ধরেন সিনারিটা উল্টাও যেতে পারে। কিরকম? আমার পক্ষে আইতাছে, জনগণ হাইরে দিচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট বলবে, জাহাঙ্গীর আলম আপনি ভাই কোর্টে যান, দেওয়ানি আদালতে। কই যান? দেওয়ানি আদালতে যান, গিয়ে ওইখানে মামলা করেন। ততদিন পর্যন্ত অভিযোগটা আমার কাছে পেন্ডিং থাকবে। কি থাকবে? মুলতবি থাকবে। আমার কাছে কি থাকবে? মুলতবি থাকবে। কোর্ট থেকে সিদ্ধান্ত নিয়ে আসেন যে জায়গার মালিক আপনারাই, এটা কোর্ট থেকে খালি একটা সিদ্ধান্ত নিয়ে আসেন যে আপনারা বুঝাই দেওয়ার জন্য। তারপর আমরা পুলিশ টুলিশ সাথে করে নিয়ে গিয়ে আপনারা জায়গা বুঝাই দিব, সার্ভে টার্ভে সব মাইপা টাইপা আপনাদের বুঝাই দিব। নাকি এই সিনারিটা তো বুঝছেন? এইটুকু বুঝছেন না? এইটুকু বুঝে থাকলে আজকের পড়া শেষ। এইটুকুই আজকের পড়া, আর কিছুই না। এরপরেরটা হলো জাস্ট এটার সিনারি। এরপরের জাস্ট পর্যায়ক্রমে খালি এখানে সিনারিগুলো আসবে। আমি যখন দাবি করতেছি আমাদের পুকুর, আমাদের রাস্তাঘাট, আমাদের বাড়িঘর ইত্যাদি ইত্যাদি, এখন আমি যখন দাবি করার পরে এখানে প্রমাণ করতে পারবো না, আমি বা এক্ষেত্রে ব্যর্থ হইতেছি, জনগণের অস্তিত্বটা আমি অস্বীকার, মানে পরিপূর্ণভাবে ডকুমেন্ট মাধ্যমে আমি দেখাইতে পারতেছি না, তখন এখানে কি হবে? যে আমাকে কি আরো সুযোগ দেওয়া হবে? নো। এখানে পরবর্তী পর্যায়ে যে আপনি আইসে আবার অভিযোগ করবেন একই জিনিস, এই সুযোগটা এখানে না করে দিছে, যে এই ধরনের কোনো সুযোগ আপনাকে দেওয়া হবে না। তার মানে যখন আপনি যাবেন ম্যাজিস্ট্রেটের সামনে, আপনি ওই রকম ডকুমেন্ট সহই যায়েন। বোঝা গেছে তো? যে আপনি অস্বীকার করছেন মানে আপনি অস্বীকারের ডকুমেন্ট এখানে দেখাবেন। যদি আপনি দেখাতে না পারেন, তাহলে ভবিষ্যতে আর আপনি এখানে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না। শুরুতেই দেখেন আপনার আজকের পড়ার ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট যখন দেখবেন জনগণের পক্ষে, তখন আমার উপর একটা স্থায়ী অর্ডার দিয়ে দিবেন না? দিবেন কিনা? যে আমি যেন ডিস্টার্ব না করি, ঠিক না? অথবা আমার বিরুদ্ধে কি করতে পারেন, এই যে 136-এ দেখবেন, 137-এ দেখবেন, ওইখানেও কিন্তু আদেশ স্থায়ী হওয়ার জন্য কিন্তু বলা আছে। তাহলে এই ক্ষেত্রে আপনার আদেশ স্থায়ী করে দিবে যে জনগণের এই কার্যক্রমে জাহাঙ্গীর আলম আপনি আর ভবিষ্যতে বাধা দিবেন না। যদি বাধা দেন, তাহলে আপনার বিরুদ্ধে পেনাল কোডের 188 ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আবার ধরেন আমি একটা গর্ত খনন করছি, আমার নিষেধাজ্ঞা দিছে যে এখানে এটা আমি করতে পারবো না, আবার বলতেছে এটা পুকুর ভরাট করে দেওয়ার জন্য। এখন মনে করেন যে আমি এইটা কি করতেছি না, আমার ভরাট করতেছি না। এখন কি হবে তাহলে? এখন ম্যাজিস্ট্রেট তিনি এই কাজটা সম্পন্ন করে ফেলবেন, অসম্পূর্ণ কাজটা ম্যাজিস্ট্রেট সম্পন্ন করে ফেলবেন। এই ক্ষেত্রে যা খরচ হয় এটা ম্যাজিস্ট্রেট খরচ আপনার কাছ থেকে আদায় করবেন। এখন ম্যাজিস্ট্রেটের এই ধরনের কাজের বিরুদ্ধে কখনো কিন্তু আপনি মামলাও করতে পারবেন না, এই সুযোগও কিন্তু আপনাকে আপনার ম্যাজিস্ট্রেট মামলা দিবে না। শুরুর দিকে যদি আপনি একটু কল্পনা করেন যে 133 দ্বারা যে অস্থায়ী আদেশ দেওয়া হইতো, এই আদেশ অস্থায়ীটা দেওয়ার হয় অনেক ক্ষেত্রে, তাই না? আমরা দেখছি এই আদেশ দেওয়ার সময় যদি পরিবেশ পরিস্থিতি এমন পর্যায়ে দেখেন যেটা মনে করেন যে ইনস্ট্যান্ট এখনই ব্যবস্থা নিতে হইব, না নিলে এখানে জনগণের একটা অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে, জনগণের ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকে,
বা যারা অভিযোগ করতেছে তাদের একটা জরুরি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনারা এনে কি কাজটা করবেন, তিনি ম্যাজিস্ট্রেট এই অস্থায়ী আদেশের সময় আপনার কি দিতে পারেন, অস্থায়ী আদেশের সময় এইখানে তিনি একটা জিনিস যোগ করে দিবেন, নিষেধাজ্ঞা, যে আপনার আয়সা কোর্টে ব্যাখ্যা দেন কিন্তু কাজ বন্ধ থাকবে। কি থাকবে? কাজ বন্ধ থাকবে। এই জন্য দেখবেন ম্যাজিস্ট্রেট অনেক সময় এসে ঝুঁকিপূর্ণ স্থাপনার নির্মাণ কাজ বন্ধ করে দেয় না, বা নিয়ম মানা হইতেছে না, কাজ কিন্তু বন্ধ করে দেয়, বন্ধ করে দেয় না। দেখছেন না আপনারা টিভিতে, সিনেমায়, বাস্তবে ডিউটি করছেন না, করছেন তো। এই নিষেধাজ্ঞা কিন্তু ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে কিন্তু দিতে পারেন। এখন যার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাহলে ওই ব্যক্তির কাজ কি নিষেধাজ্ঞা পালন করতে হইব না? পালন করবে কিনা? যদি সে নিষেধাজ্ঞা পালন না করে, তাহলে তার বিরুদ্ধে তো প্রয়োজনীয় আইনি যেটা ব্যবস্থা আছে, জারিকৃত আদেশ অমান্য করলে 188 ধারা ব্যবস্থা, এটা। এখন ম্যাজিস্ট্রেট যে নিষেধাজ্ঞা দিল, পরবর্তীতে গিয়ে কিন্তু ঠিকই আমি কোর্টে গিয়ে জিতলাম, তাহলে এইবার আমি ম্যাজিস্ট্রেটের নামে মামলা করতে পারি হিসাবে, যেহেতু ম্যাজিস্ট্রেট আমার প্রতি অবিচার করছে, নাকি? কোনো মামলা করা যাবে না, এখানে না করছে ডাইরেক্ট। তাহলে এই আলোচনা শেষে সর্বশেষ 143 কিন্তু একটা সিদ্ধান্ত দিচ্ছে যে ম্যাজিস্ট্রেট এই আদেশ বন্ধ করতে পারেন, স্টপ করে দিতে পারেন, এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি যদি কেউ না করে এই বিষয়ে তিনি আদেশও দিতে পারেন। এই জিনিসটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচনা। আশা করি বুঝতে পারছেন। স্যার 139-এর কর মধ্যে যে এটা বললো যে আহ, আপনি প্রমাণ করতে পারলেও দেওয়ানি আদালতে যাইতে হবে, আবার প্রমাণ করতে না পারলেও দেওয়ানি আদালতে যাইতে হবে। তাহলে আমি আর ম্যাজিস্ট্রেটের কাছে যাইলাম কি? আমি দেওয়ানি আদালতেই যাই। প্রমাণ করলে না পারলে না তো, মানে আমি মনে করেন আপনি পাবলিক, আপনি জনগণের মাঠটার দাবি করছেন, স্যার দাবি করার পরে যখন দেখতেছেন যে ম্যাজিস্ট্রেট দেখতেছে যে আপনার দিকেই, এখন জনগণের বিরুদ্ধে আদেশ দেওয়া লাগবে না? জি জনগণের বিরুদ্ধে তিনি আদেশ দিবেন না। যখন জনগণের বিরুদ্ধে আদেশ দিতে যাবেন, তখন তিনি দিবেন না, না দিয়ে আপনার প্রতি নির্দেশনা দিবেন যে আপনার হাবিবুর রহমান, আপনার মামলাটা আমার কোর্টে পেন্ডিং থাক, যেহেতু জায়গা জমির ব্যাপার, আপনি কোর্ট থেকে আপনি মালিকানা প্রমাণ করে নিয়ে আসেন যে আপনারা এটার মালিক। কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেট তো কোর্টের সিদ্ধান্ত দিতে পারে না, তখন আপনি দৌড়াবেন জজ কোর্টে, জজ কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবেন আপনি মালিক। এই আদেশের প্রেক্ষিতে এবার ম্যাজিস্ট্রেট নিশ্চিত যে আপনি মালিক, এবার গিয়ে তারা প্রমাণ করবে। আর যখন আপনি প্রমাণ করতে পারলেন না যে আপনি মালিক, তার মানে বোঝা গেল জনগণের একটা রাষ্ট্রীয় অধিকার, ঠিক না? জি স্যার। তখন আবার আপনারা ম্যাজিস্ট্রেট সাইডে ধরবে যে হাবিবুর, এই দিন দিন না আরো দিন আছে, আর আইবা না, যাও, বিদায়। এবার বুঝছেন ঘটনাটা?